চ্যানেলে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার পাশাপাশি সেখান থেকে ডলারও আয় করুন আর হয়ে যান একজন সফল ইউটিউবার। আমরা দিচ্ছি ইউটিউব মনিটাইজেশন সেবা। আমাদের সেবাসমূহ সাবস্ক্রাইবার্স, ওয়াচ টাইম, চ্যানেল মনিটাইজেশন। আমরা আপনার ইউটিউব চ্যানেলের জন্য সাবস্ক্রাইবার্স ও ওয়াচ টাইম দিয়ে করে দিব মনিটাইজেশন, যাতে করে আপনিও করতে পারবেন আয়। ইউটিউব মনিটাইজেশন করতে মেসেজ করুন মেসেঞ্জারে, আমাদের সেবা গ্রহণ করুন আর হয়ে যান একজন সফল ইউটিউবার। আপনার ডিজিটাল সেবায় 01 বিজনেস ডেভেলপমেন্ট ইনকর্পোরেশন, নিউ ইয়র্ক। আমার ভাইয়ের রক্তে রাঙানো এই ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। মহান ভাষা দিবস স্মরণে নিউ ইয়র্ক থেকে প্রকাশিত হক কথার সাপ্তাহিক বিশেষ আয়োজনে আজকের সকল দর্শককে শুভেচ্ছা, স্বাগতম। হক কথার এই অনুষ্ঠানে আজ আমরা কথা বলবো বাংলা ভাষা আমার 21 নিয়ে, এবং সেই সাথে থাকবে ভাষার সঙ্গে যে বিষয়টি খুব ওতপ্রোতভাবে জড়িত বই, গ্রন্থ, প্রকাশনা, সেই বই নিয়ে কথা বলবো। আজকের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে অতিথি রয়েছেন নিউ ইয়র্কের পরিচিত মুখ, বিশিষ্ট লেখক, সমাজ এবং রাজনীতি বিশ্লেষক যারা মাহমুদুর রেজা চৌধুরী। মাহমুদুর রেজা চৌধুরী, আপনাকে স্বাগতম। ধন্যবাদ সালাউদ্দিন, আপনাকে আপনার হক কথার নিয়মিত অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। আজ 20 ফেব্রুয়ারি দেশ এবং প্রবাসে আমার 21 অনুষ্ঠানমালা শুরু হয়েছে। দেশে দেশে চলছে নানা প্রস্তুতি, এবং করোনা মহামারীর কারণে ভার্চুয়ালি প্রোগ্রাম হচ্ছে বিভিন্ন জায়গায়, এবং এর মধ্যেও আমরা মনে করি যে ভাষা দিবসের প্রতি যে শ্রদ্ধা জানানো, তার কোনো কমতি নেই। আমরা চাইবো যে বাংলা ভাষা, যার জন্য আমাদের প্রাণ দিতে হয়েছে, পৃথিবীতে একমাত্র ভাষার মর্যাদা প্রতিষ্ঠার জন্য প্রাণ দিতে হয়েছে, এর জন্য আমরা গর্ব করতে পারি। আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি ভাষা শহীদদের, এবং সেই সাথে এই আন্দোলনের যারা সম্পৃক্ত ছিলেন, যাদের অবদান আমরা পেয়েছি আমাদের মাতৃভাষা বাংলা ভাষার মান, মর্যাদা, সম্মান, তাদের সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করতে চাই আমাদের হক কথার বিশেষ আয়োজন। আজ এই অনুষ্ঠানে আমরা মাহমুদুর রেজা চৌধুরীর নতুন প্রকাশিত গ্রন্থ আমরা নিয়ে আলোচনা করব। এইবার প্রকাশিত হয়েছে তার নিঃশব্দ শব্দাবলী, এটি 7ম বই। ইতিপূর্বে আরো বেশ কয়েকটি বই প্রকাশিত হয়েছে। তা তিনি নিউ ইয়র্কে বসবাস করলেও তার মন প্রাণ লেখনী সবকিছু বাংলা। প্রবাসের আরো অনেকের বই আমরা দেখছি প্রতি বছরই প্রকাশিত হচ্ছে, এবং এটা ভালো লক্ষণ, ভালো কথা যে আমরা প্রবাসে এই ব্যস্ততার মধ্যে থেকেও আমরা দেশকে নিয়ে ভাবি, দেশের লেখালেখি নিয়ে চিন্তা ভাবনা করি। সেক্ষেত্রে শুরুতেই মাহমুদুর রেজা চৌধুরীর কাছে জানতে চাবো, নতুন করে নিঃশব্দ শব্দাবলী কি বলবেন এই বই নিয়ে? শুনুন। ধন্যবাদ সালাউদ্দিন আপনাকে। 21 ফেব্রুয়ারির প্রাককালে আমাদের এই আড্ডা বা আলোচনা, তাই সবার আগে 21-এর যারা শহীদ হয়েছেন, যারা মাতৃভাষা এ রাষ্ট্রভাষা করার দাবিতে পুলিশের গুলিতে সেদিন বিসর্জন দিয়েছেন, তাদের রুহের প্রতি মাগফিরাত প্রকাশ করে কথা শুরু করি। আমার আজকের যে বইটার কথা উল্লেখ করলেন, এটা প্রকাশিত হয়েছে 10 ফেব্রুয়ারি ঢাকাতে। প্রকাশক এপিপিএল, অ্যাসোসিয়েট প্রেস এন্ড পাবলিকেশন লাইব্রেরি। প্রতিষ্ঠানটি মরহুম ডক্টর মিজানুর রহমান শিরি স্যারের নানান প্রতিষ্ঠানের একটি। এরাই গত আমার প্রায় 3টা বই প্রকাশ করেছে। এর আগে 3টা বই প্রকাশ করেছিল দিব্য প্রকাশনী, যেটা গল্পকার সাহিত্যিক মইনুল হাসান সাবের, আমার বন্ধু, তার প্রকাশনা সংস্থা। আমার প্রথম বই এপিপিএল থেকে বের হয়, যেটার নাম ছিল বেহক কথা। তারপরের বইটা ছিল গণতান্ত্রিক সংস্কৃতি, আর তারপরের বইটা হলো বাংলাদেশ বর্তমান ও ভবিষ্যৎ ভাবনা, এবং
এবার যেটা দেখলেন এটা বের হচ্ছে 7 নম্বর বই, নিঃশব্দ শব্দাবলী। নিঃশব্দ শব্দাবলী আসলে আমি ওই প্রেক্ষাপটে চিন্তা করে নামটা দিয়েছি যে এখানে যে শব্দের, হাজারো শব্দের, লাখো শব্দের যে আনাগোনা হচ্ছে, আমার চিন্তার ভেতরে যে শব্দ উচ্চারিত হচ্ছে, সেগুলো সবই নীরব। এটা আপনার কোনো মিছিলে এই সমস্ত কথা এইভাবে উচ্চারিত হয় না। তো সেই কথাগুলো বইয়ে প্রকাশ করার আগে এগুলো ধারাবাহিকভাবে লেখা হতো নিউ ইয়র্কের সাপ্তাহিক পত্রিকা ঠিকানাতে। এটা করি যে প্রতি বছর 5 বছর বা 3 বছর বা 4 বছর অন্তর অন্তর আমার অনেকগুলো লেখা, অন্তত পক্ষে 20-30টা লেখা নিয়ে একটা বই বের হয়। তো এই বইটাতেও প্রায় 45টি লেখা আছে, প্রায় 300 পৃষ্ঠার বই, 300 পৃষ্ঠার উপরে হবে। আমার কাছে বইটা এখনো আসেনি, ঢাকায় প্রকাশ হয়েছে। আপনার এই দুর্যোগের কারণে, আবহাওয়া দুর্যোগের কারণে এটা এখনো আমার কাছে এসে পৌঁছায়নি, হয়তো পৌঁছবে, তখন আমি নিজে দেখবো। এখন আপনার মতো আমিও ছবিতেই দেখেছি। তো এই বইতেও তেমন নতুন কিছু নেই, যা আমি সবসময় লিখি সমাজ রাজনীতি বিষয়ে, কারেন্ট অ্যাফেয়ার্স, সেই বিষয়গুলো নিয়েই এখানেও সেই চিন্তার একটা প্রকাশ করার, রাখবার চেষ্টা করেছি। জি, ধন্যবাদ। এই প্রসঙ্গে দর্শক আপনাদের একটু জানিয়ে রাখতে চাই, আমরা আরো অন্যান্য প্রবাসের যারা লেখক, কবি, সাহিত্যিক রয়েছেন, তাদের বই নিয়েও পর্যায়ক্রমে আমরা কথা বলতে চাই, এবং ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি বইয়ের নাম আমরা পেয়েছি, দেখেছি যে প্রকাশ পেয়েছে এবারের 21শে ফেব্রুয়ারির বই মেলা উপলক্ষে। সেখানে লেখক সাংবাদিক আহমেদ মুসার বই রয়েছে দাবড়ে গেল পাগলা ঘোড়া, আত্মজীবনীমূলক বই রয়েছে, চমৎকার প্রচ্ছদ দেখছি। সিনিয়র সাংবাদিক মঞ্জুর আহমেদের রয়েছে অন্য এক শেখ মুজিব, এটাও খুবই আকর্ষণীয় বই হবে আশা করছি। কাজী জহিরুল ইসলাম কবি, তার একটা বই প্রকাশিত হয়েছে। কাজীর কাঠগড়ায় আনোয়ার হোসেন মঞ্জু বাংলাদেশের একজন প্রখ্যাত সাংবাদিক, তাকে নিয়েই তার সাক্ষাৎকারমূলক এই বইটি প্রকাশিত হয়েছে। আমরা পর্যায়ক্রমে এইসব বইটি কথা বলবো। তো যে কথা বলছিলাম, মাহমুদুল্লাহ চৌধুরীর নিঃশব্দ শব্দাবলী, এই নিঃশব্দ শব্দাবলীর বইয়ের বাংলাদেশ নিয়ে, সমাজ রাজনীতি নিয়ে লেখালেখি করছেন, বিশ্লেষণ করছেন, সেই লেখাগুলো আপনার লেখার মধ্যে ফুটে আসছে। এই এই নতুন বইয়ের মধ্যে কোন বিষয়টাকে আপনি প্রাধান্য দিয়েছেন, কোন বিষয়? এই নতুন বইও কোনো বিশেষ বিষয়কে প্রাধান্য আমি দেইনি, যা আমি লিখি সেগুলোই লেখা আছে। এই বইতে আমি আপনাকে বলতে পারি, এই বইটা প্রায় 7টা প্রচ্ছদে ভাগ করা হয়েছে। আপনার শ্রোতা বা এদের উদ্দেশ্যে আমি বলতে পারি যে সেই 7টা ভাগ হচ্ছে: ভাবাদর্শের জাল একটা ভাগ, যেখানে বিভিন্ন ভাবনা নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে আমার চিন্তার কথাগুলোকে প্রকাশ করেছি। জনপ্রিয় সংস্কৃতি সাহিত্য কাকে বলে, সমস্যার আবর্তে আত্মা ও মনের ভূমিকা কেমন হলে ভালো, প্রগতিশীলতা ও মৌলবাদ সমার্থক কিনা, এই ধরনের লেখা। তারপর আছে ধর্ম ও রাজনীতির কথকতা, এখানে রাজনীতি ও ধর্মের প্রভাব সংকট বাড়াবে না কমাবে, কোরআন ব্যবহারিক বিজ্ঞান কিনা, ধর্ম ও রাষ্ট্রধর্ম প্রসঙ্গে একটি মত বিনিময়, ইসলাম ধর্ম এটা সমর্থন করে কিনা, ইত্যাদি লেখা। আরেক ভাগে আছে 21 শতকের বাংলাদেশ রাজনীতির রূপ ও রূপান্তর, এখানে হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালন বদলেছে কিন্তু বদলাইনি, আমরা ভালোকে ভালো বলি এখনো কিন্তু, তারপর করোনা বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন আনবে কিনা, ইত্যাদি লেখা। আর শেষ ভাগে আছে 2020 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন, এই প্রসঙ্গে প্রায় 7-8টা লেখা, যেটা গত 1 বছর থেকে লিখেছি। শুরু থেকে, প্রেসিডেন্ট নির্বাচনের শুরু থেকে একেবারে ফলাফল ঘোষণার পর্যন্ত, কারেন্ট অ্যাফেয়ার্স অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার রাজনীতি, এগুলো নিয়েই আপনার এই বইয়ের যত কথা লেখা, প্রায় 300 পৃষ্ঠার উপরে হবে। ধন্যবাদ। আমার হাতে এই মুহূর্তে 3টে বই হাতে রয়েছে। বেহক কথা, আপনি একসময় হক কথায় রেগুলার লিখতেন, কলাম লিখতেন, সেই সব কলাম মিলে এবং আরো অন্যান্য পত্রিকার কলাম মিলে বেহক কথা একটা বই প্রকাশিত হয়েছে। আরো রয়েছে গণতান্ত্রিক সংস্কৃতি, দূরের প্রবাস কাছের স্বদেশ। আমি যদি ভুল না করি,
দূরের প্রবাস কাছের স্বদেশ, এটা আপনার প্রথম বই। এবং আরো অন্যান্য যে বই রয়েছে, সেই ক্ষেত্রে যেটা আমার কাছে লক্ষণীয়, বাংলাদেশের ভবিষ্যৎ, আহ, বর্তমান ও ভবিষ্যৎ, এটা আপনার ষষ্ঠ বই। আমার কাছে একটা প্রশ্ন, এই বইয়ের নাম আহ, যেটা মানে নামকরণ করা হয়েছে, আমি জানি না আপনি করেছেন না অন্য কেউ করে দিয়েছে, বাট একটু কঠিন মনে হয়েছে নাম গোলা বইয়ের। এই নামকরণের বিষয়টা আপনি কিভাবে চুজ করেছেন, আপনি পছন্দ করেছেন কিভাবে? আমার বইয়ের সবকিছু আমিই করি, সেই নামকরণ থেকে শুরু করে প্রচ্ছদ ডিজাইন। আমি তো ডিজাইনার না, আমি প্রচ্ছদটা কিরকম হবে ভাবনাটা দেই, এটা এরকম হবে এরকম হবে, সে সবকিছু আমারই করা। এখানে অন্য কিছু করার কারো অবকাশ থাকে না। আমি নিজেই করতে পছন্দ করি বলে করি, অন্যের কাজ যে পছন্দ করি তা না। আমি আমার নিজের বই নিজের মতো করে ই করি। আর বাংলাদেশ বর্তমান ও ভবিষ্যৎ ভাবনা, এটা কঠিন কেন মনে হলো হতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় নাই। সোজা কথা, বাংলাদেশ কেমন দেখছি এবং ভবিষ্যতে কি কি ব্যাপার ঘটতে পারে বা ঘটার সম্ভাবনা হতে পারে, সেই সম্পর্কে কথা। তাই এটার নাম দিয়েছি বাংলাদেশ বর্তমান ও ভবিষ্যৎ ভাবনা। এখানেও কয়েকটা প্রচ্ছদ আছে, আহ, আপনি হয়তো দেখবেন লক্ষ্য করলে, যে এই বইটা আমি উৎসর্গ করেছিলাম আমার প্রিয় স্যার ডক্টর সিরাজ ইসলাম চৌধুরী স্যারকে। এখানে প্রথম ভাগে, এই বইটার প্রথম ভাগে আছে মূল্যবোধ ও নীতি আদর্শ, এই সম্পর্কে কিছু ভাবের কথা। আমি এই আলোচনা দিয়ে শুরু করা। দ্বিতীয় ভাগে আছে রাজনীতি প্রাসঙ্গিক ভাবনা, যেখানে রাজনীতি শব্দের সংজ্ঞা এবং এর অপব্যাখ্যা, এরকম একটি রচনা আছে। ধর্মীয় সন্ত্রাস বনাম সেকুলার সন্ত্রাস, এরকম একটা রচনা আছে। তারপরে আছে রাজনীতির চালচিত্র, এখানে আমি নেতা এবং নেতৃত্ব, বুদ্ধিবৃত্তিক আবেগ অপরিহার্য কিনা। তারপর রাষ্ট্র বনাম রাজনীতি, এইসব সম্পর্কে লেখা। এবং শেষ প্রসঙ্গ যেখানে লিখছি বাংলাদেশের ভবিষ্যৎ ভাবনা, সেখানে দক্ষিণ এশিয়ার উন্নতির রোল মডেল বাংলাদেশের ভবিষ্যৎ ভাবনা, কষ্টার্জিত স্বাধীনতা এখনো রক্তে লাল, 16ই ডিসেম্বর রাজনৈতিক সংস্কৃতির জয় না পরাজয়। তো এই যে শেষের অধ্যায়ে আপনি দেখবেন, এটা হলো ভবিষ্যতের কথা, তাই না? যে ভবিষ্যৎ কি হইতে পারে সেই প্রসঙ্গেই এটা লেখা, যে 16ই ডিসেম্বর এটা জয় না পরাজয়। 16ই ডিসেম্বরে জয় না পরাজয় বলতে জয়ের পরাজয় আমি বলি। আমরা যেটা জয় করেছি সেই জয়টার পরাজয় একরকম 16ই ডিসেম্বর। বিভিন্ন জন বিভিন্ন মতামত ব্যক্ত করতে পারেন। তারপর কষ্টার্জিত স্বাধীনতা, এটাকে বলছি এখনো রক্তে লাল। এই প্রসঙ্গ নিয়ে আমি আমার চিন্তাকে বলেছি, এগুলো হচ্ছে আমার ভবিষ্যৎ এলোমেলো চিন্তা, ভবিষ্যৎকে নিয়ে। অতএব বাংলাদেশ বর্তমান ও ভবিষ্যৎ ভাবনা নামটা আমার কাছে কঠিন মনে হয়নি, কারণ লেখকের কাছে তো অনেক না, কিছু আমি মনে হয় না, আমি সহজই শুধু মনে এই হয় বইটার কথা বলছি না, সব মিলিয়ে শুধু এই বইটা না, অন্য বইগুলো যদি আমি দেখি বা একটু চোখ বুলাই, তাহলে সেক্ষেত্রে এই এনিওয়ে, নট ব্যাড। আশা করি দর্শক সহ আমরা যারা দেখছি অনুষ্ঠানটা, তারা ক্লিয়ার হতে পেরেছি আপনার বক্তব্যে। একটু এই ক্ষেত্রে জানবো যে আপনার, আমি যতদূর জানি যে আপনার বরিশালে আপনার জন্ম, আপনি ঢাকায় বড় হয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক ছিলেন, জাতীয় পর্যায়ে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিত্ব করেছেন। কিন্তু আপনার লেখালেখির বইগুলো সবগুলো প্রবাস থেকে হয়েছে। এবং কেন এই প্রবাস থেকে এই লেখালেখিটা, আমি জানি না আগে বই প্রকাশিত হয়েছে কিনা, আহ, এবং সেই ক্ষেত্রে আপনি কি বলবেন যে ওই উৎসটা কোত্থেকে, এই প্রেরণা কোত্থেকে পেলেন যে আপনাকে বই লিখতে হবে, কেন লিখবেন একটু লেখালেখি শুরু? আহ উম, কথাটা হচ্ছে অনেক লম্বা কথা বলতে হয়, শর্ট কথা বলি। লেখালেখি পুরো জিনিসটাই কিন্তু, বা শিল্প সাহিত্যের সব জিনিসটা কিন্তু পেছনে একটা কষ্ট, একটা আবেগ থাকতে হয়, এবং সেই আবেগ এবং কষ্ট ছাড়া কোনো সৃষ্টি হয় না। একজন সন্তান যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে, মায়ের একটা কষ্ট হয়, পাশাপাশি মায়ের একটা আবেগ থাকে, তার সন্তান আসছে। তো বাংলাদেশে আমি যখন ছিলাম, তখন আমার ভেতরে বাংলাদেশের বৈপরীত্য গুলো যেগুলো চোখে পড়তো, সেগুলা আমাকে ভাবাতো, কিন্তু আমি লিখতে কখনো বসি নাই সেগুলো নিয়ে। কারণ হয়তো ওই রকম ভাবে কষ্ট দিত না, কারণ আমি তো ওটার ভেতরেই বাস করছি। আহ, একটা সন্তান যখন ভূমিষ্ঠ হবার আগে মায়ের গর্ভে থাকে, সন্তান কি বোঝে না কিন্তু যে সে কতটা কষ্টে আছে, সেখানে আরামই আছে, খাওয়া দাওয়া পাচ্ছে, সবাই বোঝে না।
সেই সন্তানটা যখন পৃথিবীর বুকে পা রাখে, তখন থেকে তার কষ্ট কিন্তু মানে শুরু। চিৎকার দিয়ে সে সেই কষ্টের কথা প্রথম ঘোষণা করে। তা আমি যখন বাংলাদেশে ছিলাম, এক ধরনের বলতে পারেন মায়ের গর্ভেই ছিলাম। আমার ওই চিন্তাটা আমাকে ওইভাবে প্রভাবিত করেনি। অনেকে করে, আমাকে করেনি। আমি যখন এইখানে আসছি, তখন আমি দেশকে আরো বেশি মিস করা শুরু করি। আমি দেশের সবকিছু নিয়ে একটা হতাশা অনুভব করি, একটা কষ্ট অনুভব করি। এবং যেহেতু দেশে রাজনীতি করবার একসময় খুব ইচ্ছা ছিল, সেটা হয় নাই। তাই রাজনীতি নিয়ে আমি সচেতন হই। আমি পড়াশোনা করেছি সমাজ বিজ্ঞানে, তাই রাজনীতি পলিটিক্যাল সায়েন্সের নির্দিষ্ট চোখ দিয়ে দেখি না, আমি সমাজ বিজ্ঞানের দিক থেকে দেখি। তার মানে হচ্ছে সমস্যাকে শুধু প্যাথোলজিক্যাল কারণটাকে আমি ব্যাখ্যা করি না, এর সোশ্যোলজিক্যাল কারণটাকে দেখার চেষ্টা করি। ভেতরের কারণটা কি, কোথায় আমাদের গরমিল, সেটা দেখার চেষ্টা করি। এখান থেকে আসার পরে আমি প্রথম লিখতাম প্রবাসী পত্রিকাতে। মোহাম্মদুল্লাহ ভাই এটা সম্পাদক ছিলেন তখন। তো উনি আমার লেখা কয়েকটা পড়ার পরে, হ্যাঁ, সৈয়দ মোহাম্মদুল্লাহ, উনি আমার লেখা কয়েকটা পড়ার পরে উনি আমাকে বললেন, ধরেন সেটা হবে কবে 89-90 সালের দিকে, যে রেজা, আপনি তো আপনার এই লেখালেখি এইভাবে না করে একটা বই বের করতে পারেন। আপনি যতগুলো তখন বছরের মাসে হয়তো একটা লেখা লিখতে পারতাম কাজের কারণে। তাই বললাম, আমার বই আবার কে এটা পড়বে? তখন উনি আমার মাথার মধ্যে এই বিষটা ঢুকাই দিলেন, আমি একটু বই বের করতে পারি। তখন 1920 সালে আমি প্রথম, আমার 87 সাল থেকে লেখা শুরু, তো এই 95 পর্যন্ত যে কয়েকটা লেখা আমি লিখছি, আমার মনে নাই 25-30টা তো হতে পারে, ওই লেখা নিয়ে আমি প্রথম আমার একটা বইয়ের পাণ্ডুলিপি আমি আমার বন্ধু তখন আপনার কি বলে মইনুল হাসান সাবের, ওর প্রকাশন দিব্য, ওকে দেই, ওর নাম করা সাহিত্যিক, যে দেখ এটা নিয়ে একটা বই তৈরি করা যায়। দ্যাট ইজ মাই ফার্স্ট বুক 1995-এ, দূরের প্রবাস কাছের স্বদেশ। এই বইটা আমি তখন, কারণ আমি প্রবাস দূরের আমার, কিন্তু আমি দেখছি আমার স্বদেশকে কাছ থেকে, সেইটার ভিত্তিতে ওটা নাম দিয়েছিলাম দূরের প্রবাস কাছের স্বদেশ। কিন্তু বইটা আমি জানি না আমার প্রথম বই হিসাবে এত বেশি আলোড়িত হয়েছিল। এবং মানে আব্দুল গাফফার চৌধুরী, স্বনামধন্য একজন সাহিত্যিক, কলামিস্ট, জার্নালিস্ট, উনি আমার এই বইটার উপরে বেশ বড় একটা মানে ওনার রিভিউ দিয়েছিলেন। তখন ছাপা হয়েছিল একটা বিচিত্রায়, সাপ্তাহিক বিচিত্রায়, এবং এখানকার বাঙালি পত্রিকা মনে হয়েছে তখন তাতেও চাপা হয়েছিল। তো সেটা বেশ আলোড়ন সৃষ্টি করছিল। তখন আমি ভাবছিলাম এটাই আমার প্রথম, এটাই আমার শেষ, এরপর আর বেরোতে হবে না কিছু। কিন্তু তারপরে ওই যে বলে না, এক ধরনের কষ্ট, যত বেশি দেখাটা করলাম, বোঝাচ্ছে, যখন দেখলাম যে না, লেখালেখি বেশ মানে পাঠক প্রিয় হচ্ছে, তখন লেখা শুরু করি। এবং আমি আগেই বলেছি, আমি যদি বাংলাদেশে থাকতাম তাহলে আমার এই লেখার প্রতিভাটা কখনো বের হতো কিনা আমি জানি না, বা আমি কখনো কিছু লিখতাম কিনা জানি না, কারণ গড্ডালিকা প্রভাবে ভেসে যেতাম হয়তো। অনেকে লেখে, বাংলাদেশে তো বহু লেখক আছে, তাই না? কিন্তু আমি হয়তো, আমার কাছে সবসময় চিন্তা, ভাবনাটা যেগুলো সরে যায় সেগুলো নিয়ে বেশি কাজ করে। যে ওইরকম রবীন্দ্রনাথের মতো কথা, যাহা চাই তাহা পাই না, যাহা পাই তা ভুল করে চাই, বা এরকম একটা কথা। তো এই কষ্ট এবং মানে ধরেন কি বলবো, হতাশা থেকেই লেখালেখি শুরু, যে কারণে সব বইগুলো আমার। ধন্যবাদ। আপনি কষ্ট আর হতাশা যাই বলুন, আপনার কথা আমরা বুঝতে পারলাম যে আপনার অস্তিত্ব জুড়ে রয়েছে বাংলাদেশ, মামাটি দেশ। চমৎকার, আর ভালো লাগলো। এবং আমরা প্রত্যাশা করি আপনার সকল বই পাঠকপ্রিয় হোক, নতুন বইগুলো আরো পাঠকপ্রিয় হবে। এবং আপনার শুধু আপনি না, আপনার বন্ধুমহল, আপনার বন্ধুরাও, যাদের কথা বলেন, মইনুল হাসান সাবের কথা বলেন, কামাল চৌধুরীর কথা আমরা জানি, আপনার অনেক বিখ্যাত বন্ধু রয়েছেন যারা কবি সাহিত্যিক বাংলাদেশে প্রতিষ্ঠিত। তাদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই এবং আপনাদের সাফল্য কামনা করি। একটু নেব ছোট্ট বিরতি, বিরতির পর আমরা অন্য আলোচনায় আসতে চাই। দর্শক, নিচ্ছি ছোট্ট বিরতি, সাথেই থাকুন। আপনার কি ইউটিউব চ্যানেল আছে যেখানে আপনার সুন্দর সুন্দর ভিডিওগুলো আপলোড করছেন? আপনার ইউটিউব চ্যানেলে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার পাশাপাশি সেখান থেকে ডলারও আয় করুন আর হয়ে যান একজন সফল ইউটিউবার। আমরা দিচ্ছি ইউটিউব মনিটাইজেশন সেবা। আমাদের সেবাসমূহ সাবস্ক্রাইবার্স, ওয়াচ টাইম, চ্যানেল মনিটাইজেশন। আমরা আপনার ইউটিউব চ্যানেলের জন্য
সাবস্ক্রাইবার্স ও ওয়াচ টাইম দিয়ে করে দিব মনিটাইজেশন, যাতে করে আপনিও করতে পারবেন আয়। ইউটিউব মনিটাইজেশন করতে মেসেজ করুন মেসেঞ্জারে, আমাদের সেবা গ্রহণ করুন আর হয়ে যান একজন সফল ইউটিউবার। আপনার ডিজিটাল সেবায় 01 বিজনেস ডেভেলপমেন্ট ইনকর্পোরেশন, নিউ ইয়র্ক। দর্শক, বিরতির পর আলোচনা ফিরে আসলাম। নিউ ইয়র্ক থেকে প্রকাশিত হক কথার সাপ্তাহিক বিশেষ এই আয়োজনে আজ রয়েছেন বিশিষ্ট লেখক, সমাজ এবং রাজনীতি বিশ্লেষক মাহমুদ রেজা চৌধুরী। মাহমুদ রেজা চৌধুরী, আপনাকে আবারও স্বাগতম। সঙ্গত কারণেই আলোচনা আসে বাংলা ভাষা অমর একুশে। এই প্রসঙ্গে এই মুহূর্তে আপনি কি বলবেন? বাংলাদেশের বাংলা ভাষা, সংস্কৃতি, শিল্প নিয়ে, আমাদের অমর একুশ নিয়ে কি বলবেন আপনি? কি ভাবনা? চর্বিত চর্বণ কথা বলা হবে, কারণ বাংলা ভাষার সেই 52 থেকে 2021 প্রায় 60-70 বছর। এই 60-70 বছরে আমাদের অর্জনটা কি? বাংলা দেশ, সেখানে বাংলা ভাষার চর্চাটা কেমন? 52 সালে যখন ভাষা আন্দোলনটা হয় তখন এটা ছিল রাষ্ট্রভাষার আন্দোলন, কিন্তু বাংলা ভাষাভাষী মানুষ তৎকালীন পাকিস্তান রাষ্ট্রের অধিকাংশ জনগোষ্ঠী ছিল, তাই তাদের ভাষাকে রাষ্ট্রীয়তা দেবার জন্য, অন্যতম একটি রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দেবার জন্য দাবি উঠেছিল। সেটা জিন্না সাহেব তখন বলেছিলেন যখন, যে উর্দু অ্যান্ড উর্দু উইল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, তখন আন্দোলন হয়েছিল। তখন এই বাংলা ভাষাকে তখনকার বাংলাদেশি জনগোষ্ঠীরা মনে করেছে এটা এক ধরনের বৈষম্য, এক ধরনের অসম্মান, এক ধরনের অমর্যাদাকর বিষয়। আমাদের আন্দোলন হয় যাতে আমরা এটাকে রাষ্ট্রভাষা হিসাবে পরিগণিত করতে পারি। কিন্তু আজকে অন্য সব কথা বাদই দেই, আজকে 70 বছর পরে, তখন তো এটা পাকিস্তান একটা রাষ্ট্র ছিল, এখন আমরা নিজেরাই একটি রাষ্ট্র, জাতি রাষ্ট্র। শুধু রাষ্ট্র না, আমরা একটা নেশন স্টেট, মানে জাতি রাষ্ট্র, বাঙালি। বাংলার অবস্থা কি এখন দেখবেন? অনেক পরিবারে দেখা যায়, বিশেষ করে যারা ম্যাটার করে, আমি পরিবার বলতে কৃষক, শ্রমিক দের কথা বলছি না, দরিদ্র জনগোষ্ঠীর কথা, তারা ম্যাটার করে না। তারা সংখ্যায় বড়, কিন্তু তারা ম্যাটার করে না। ম্যাটার করে কারা? মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, ধনী এবং রাজনৈতিক শ্রেণী, তারাই ম্যাটার করে। তাদের অনেকেরই দেখবেন তারা বলতে খুব গর্ব অনুভব করে যে আমার ছেলের বাংলাটা ঠিক আসে না, ও ইংরেজি খুব ভালো বলতে পারে, হিন্দি তো পারি, অথবা আমার নাতি বাংলাটা ঠিক বোঝে না, কারণ তাদের ছেলেমেয়েরা পড়ছে ইংলিশ মিডিয়ামে। আপনি যে রাষ্ট্রভাষা, যে মাতৃভাষাকে রাষ্ট্রভাষা আমি করলাম, সেই ভাষা রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো, কিন্তু আমার এখন সবকিছু ইংরেজি। আপনি ইংরেজি না পড়লে ভালো চাকরি পান না। ইংরেজিতে কোনো আপত্তি নাই, কিন্তু আপনি যদি বাংলা না শিখে ইংরেজিতে শিখেন, তাহলে সেখানে আপত্তির প্রশ্ন আছে। আপনি দেখবেন আমাদেরকে যারা ম্যাটার করে, আমাদের যারা বিষয়কে তাড়না সৃষ্টি করে, অফিস আদালতে যাবেন, বাংলা লেখা হচ্ছে কোথাও কোথাও, কিন্তু সেই বাংলা পড়লে আপনার মনে হবে ক্লাস 8-এর একটা ছেলে হয়তো ভালো বাংলা লিখতে পারে। আপনার প্রাতিষ্ঠানিক ভাষা বা কোনো দপ্তরিক ভাষা আর সাহিত্যের ভাষা তো একরকম না। আপনি যদি বটতলার উকিলের ভাষায় সাহিত্য লেখেন, তাদের সাহিত্য হবে না। আবার আপনি সাহিত্যের ভাষায় যদি অফিসের ফাইল লেখেন, সেটা তো অফিসের ফাইলের ভাষা হবে না। প্রত্যেকটা ক্ষেত্রের একটা নিজস্ব ভাষার একটা স্ট্যান্ডার্ড থাকতে হয়। আরেকটা দিকে হচ্ছে যে কোনো ভাষাই তার আর অর্থনৈতিক এবং তার প্রযুক্তিগত উন্নতিতে যদি সে সেভাবে অগ্রসর না হতে পারে, তবে সেই ভাষা কিন্তু খুব বেশি দিন টিকে থাকে না। বরং আপনি লক্ষ্য, আফ্রিকারও অনেক রাষ্ট্র আছে যেখানে তাদের নিজ নিজ ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তারা তাই সেই ভাষাতেই কথা বলে, সেই ভাষাতেই লেখালেখি করে, সেই ভাষাতেই তাদের গবেষণা করে, সেই ভাষাতে তারা ডক্টরেট করে। বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটিতে দেখবেন অধিকাংশ ডক্টরদের মেইন থিসিস পেপার ইংলিশে, বাংলাতে কিন্তু না। তো এই যে আমরা বাংলা মুখে বলতেছি রাষ্ট্রভাষা, বাংলা নিয়ে এটা হবে সেটা হবে, কিন্তু আমাদের কার্যে কর্মে আমরা সেই বাংলাকে দ্বিতীয় স্থানে নিয়ে গেছি। বাংলার সেই পরিচর্যা হচ্ছে না, বাংলার সেই উদ্ভাবন হচ্ছে না।
বাংলা এখন রয়ে গেছে শুধু কথায় বাংলায় কথা বলি, এটাই কি বাংলা ভাষার মর্যাদা হয়ে গেল? অতএব আমি ব্যক্তিগতভাবে মনে করি 21-এর যে দর্শন ছিল, সেই দর্শনে যে একটি কথা ছিল রাষ্ট্রভাষা বাংলার দাবি, তখন ভিন্ন রকম রাষ্ট্র ছিল। এখন পুরো একটি স্বাধীন রাষ্ট্র, আমরা একটি জাতি রাষ্ট্র, কিন্তু আমরা সেই জাতি রাষ্ট্র হয়েও বাংলা ভাষাকে, এই বাংলাদেশ তো হলো প্রায় 50 বছর, 50 বছরেও কিন্তু বাংলা ভাষাকে আমরা সেইভাবে কোনো উন্নতি করতে পারিনি, বাংলা ভাষার কোনো উন্নতি কিন্তু করতে পারিনি। আমরা এখনো রয়ে গেছি। দেখবেন, আপনি দেখবেন টেলিভিশন বা সিনেমাতে দেখবেন যে সমস্ত বাংলা কথাবার্তা বলা হয় আঞ্চলিক ভাষা। আঞ্চলিক ভাষা তো আপনার একটা ভাষার মর্যাদাকে উন্নত, একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট তো লাগবে, তাই না? কিন্তু দেখবেন যে সমস্ত কথায় বলা হয় বরিশালের ভাষায়, নোয়াখালীর ভাষায়, রাজশাহীর ভাষায়, সিংহের ভাষায়, এগুলো তো বাংলা সাহিত্য হতে পারে না, বা বাংলা ভাষার মর্যাদা হচ্ছে বলা যায় না। তো আমি বলবো যে বাংলা ভাষার গবেষণা হওয়া উচিত, প্রযুক্তিগত উন্নতি হওয়া উচিত, এবং ব্যবহারিক প্রসার ঘটা উচিত, এবং এগুলা ঘটবে কিনা নীতি নির্ধারকরা ভালো বলতে পারবেন। তো সেই অর্থে বলা যায়, আমরা যে বাংলা বলছি ক্লাইভের বাংলা, আপনি টেলিভিশনের অনেক অনুষ্ঠানে দেখবেন ইয়াং টিনেজার মেয়েরা বা ছেলেরা তারা যে অনুষ্ঠান পরিচালনা করে, সেই অনুষ্ঠান পরিচালনাতে তারা ইংরেজি শব্দের ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। ওয়াও, লিসনার্স, ভিউয়ার্স, তাই না? এই কথাগুলো তারা বলে। বাংলাদেশের অনুষ্ঠান দেখছে মানুষ, সেখানে তো, বা বাঙালিরা অনুষ্ঠান দেখছে, সেখানে তো ভিউয়ার্স, লিসনার্স, ওয়াও বলার কোনো অর্থ নাই। আপনি কেন বলছেন এই সমস্ত কথাবার্তা? তার মানে হচ্ছে যে আপনি আপনার মাতৃভাষার প্রতি যতটা সম্মান প্রদর্শন করেন আত্মিকভাবে, মানসিকভাবে, আদর্শগতভাবে, তার চেয়ে বেশি করেন আপনার বিদেশি ভাষাকে। বাংলায় এখন যতটা হিন্দি কথা বলা হয়, হিন্দি সিরিয়াল দেখা হয়, হিন্দি চর্চা করা হয়, আমার মনে হয় সেটা বাংলা, সেই তুলনায় বাংলা কিছুই হয় না। আপনি কলকাতা গিয়ে দেখবেন যে কলকাতার প্রতিটা সড়কে বা বিভিন্ন দোকানপাটের সাইনবোর্ড গুলা কিন্তু হিন্দিতে লেখা, বাংলায় খুব কম পাবেন। বাংলাদেশেও তাই। আপনি দেখবেন যে ঢাকাতে যান, ময়মনসিংহ যান, যেখানে সবগুলোর নামগুলো কিন্তু বড় বড় ফার্মের নাম ইংরেজিতে, এমন বিদঘুটে বাংলা আপনি পড়তেও পারবেন না সেই বাংলা। তো এতে কি হচ্ছে, আপনি বাংলাকে কতটা আসলে আপনার রাষ্ট্রীয় ভাষার মর্যাদা রাষ্ট্র হিসাবে দিতে পারলেন, ভাবার ব্যাপার তো। আপনি রাষ্ট্র হিসেবে, নিজে রাষ্ট্র হয়েও আপনি রাষ্ট্রীয় ভাষার মর্যাদা রাষ্ট্রে রাখছেন না। বাংলা, তাই যে বললাম, আমি অনেকখানে পড়েছি যে কেউ বলছে আমার নাতি বাংলাটা ঠিক বলতে পারে না, বা আমার ছেলে বাংলাটা ঠিক আসে না, তাই না? ইংরেজি অত্যন্ত, ইংরেজি বলতে পারে, এটা খুব গর্ব করে বলে। আপনি লক্ষ্য করবেন যে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক, আমারও গুরুজন, আমার সরাসরি শিক্ষক ছিলেন না, ডক্টর সিরাজ ইসলাম চৌধুরী, উনি কিন্তু ইংরেজি ভাষায় মাস্টার্স করা, ইংরেজি ভাষার প্রতি ওনার অগাধ দখল, কিন্তু উনি দেখবেন না কোথাও ইংরেজি লেখে, তার সমস্ত লেখা কিন্তু বাংলাতে। উনি যখন আপনার সাথে কথা বলবে এমন ভাবে বাংলাতে বলবেন যে আপনি অবাক হয়ে যাবেন যে কোনো ইংরেজি শব্দ উনি ব্যবহারই করেন। আমরা তো তাও টুকটাক এদিক সেদিক বলি, কারণ আমরা বাংলাটাও ভালো জানি না, কারণ বাংলাটা ভালো জানলে ইংরেজিটাও ভালো জানতাম। আমরা, আমাদের মুশকিল হচ্ছে আমরা বাংলাও ভালো জানি না, ইংরেজি তো প্রশ্নই ওঠে না, কারণ আপনি যদি মাতৃভাষা ভালো না জানেন, আপনি অন্য কোনো দেশের ভাষাও জানবেন না। রবীন্দ্রনাথের একটি কথা, রবীন্দ্রনাথের কথাটা হলো, রবীন্দ্রনাথ একবার জার্মানি গিয়েছিলেন, ওনার এক বন্ধুর বাসায় ছিলেন, ফিরে আসলেন, ফিরে এসে ওনার বন্ধু তাকে একটা চিঠি লিখলো লম্বা। তো চিঠিটা পড়ে, বাঙালি বন্ধুই, চিঠিটা পড়ে রবীন্দ্রনাথ উত্তর দিছিল যে তোমার চিঠিটা পড়লাম, তুমি তো দেখছি মাতৃভাষাটাই ভালো করে লিখতে পারো না, তারপর তুমি লিখেছো একটি বিদেশি ভাষায়, ওটা যে কত ভুল আমি তা বলতে চাই। তো তার মানে হচ্ছে আপনি যদি আমি যদি আমার মাতৃভাষাকে চর্চা না করতে পারি, আমি ওয়াও ওয়াও, হাই হাই, ফাই ফাই, গুড মর্নিং, গুড ইভিনিং বলে যতই চেঁচামেচি করি না কেন, আমি তো সেই জাতির কিছু হতে পারবো না। আই এম নট স্মার্ট ইন দ্যাট সেন্স। ধন্যবাদ। অল্প কথায় অনেক অনেক তথ্য আপনি দিলেন। আমরা শেষ করব, এবং তার আগেই শুধু একটু মানে একটাই প্রশ্ন রাখবো। তার আগে চাই, যেটা বললেন যে আসলে নিজের জিনিস নিজের মতো করেই দেখতে হবে, শিখতে হবে, জানতে হবে, এবং সেই ক্ষেত্রে আমরা মৌলানা ভাসানীর কথাও কিন্তু স্মরণ করতে পারি। এক্ষেত্রে মৌলানা ভাসানী যখন চীন সফর করলেন বা বিদেশে যখন যেতেন, উনি পাঞ্জাবি লুঙ্গি পরেই কিন্তু উনি যেতেন। উনি কিন্তু সেরকম যে একটা কিছু করতে হবে আমরা কিন্তু দেখি নাই, তার জীবদ্দশায় বা ইতিহাস তা বলে না। এনিওয়ে, আপনি যে কথা বলছিলেন যে আগে নিজেদেরকেই পরিশুদ্ধ করতে হবে, এবং সেই ক্ষেত্রে যে ব্যর্থতার কথা বললেন সংক্ষেপে, এই ব্যর্থতার দায়টা কার, এবং আমরাও যারা দর্শক
জনগণ শ্রোতা আছে রয়েছে, তারাও কিন্তু ওয়াও এইসব ইংরেজি নিয়ে মাতামাতি প্রশ্ন করি, এই যে আপনি বলেন প্রাউড ফিল করি যে আমার ছেলে ইংরেজিতে খুব ভালো, মেয়ে ইংরেজি খুব ভালো। এই দুর্বলতা গুলা কেন, কিভাবে এগুলা দূর করা যায়, সংক্ষেপে আমরা শেষ করি। ধন্যবাদ। আসলে প্রশ্ন তো অত্যন্ত গভীর, এটাকে সংক্ষেপে উত্তর দেওয়া খুব কঠিন। তবে এতটুকু বলতে পারি, আপনি যদি বলেন দায়ভার কার, দায়ভার আমাদের সবার। আপনি থেকে আরম্ভ করে আমার, আমার সমাজের, আমার এক অর্থে আমার বাবা মারও বলবো, তাই না? ওনারাও আমার মাতৃভাষাকে সেইভাবে আমাকে সম্মান করতে তো শেখাননি, বলতে পারলেই হইল না, ওনাও বলতেন। তো আমার বাবা মা বলতে আমি কোনো কাউকে নির্দিষ্ট করে বলছি না, আমি নিজেকেই বলছি। তো দায়িত্বটা সবার। আপনার রাজনীতির দায়িত্ব, আপনার অর্থনীতির দায়িত্ব, নীতি নির্ধারকদের দায়িত্ব, সমাজের গবেষকদের দায়িত্ব, বাংলা ভাষাকে চর্চা করার জন্য, বাংলা ভাষাকে চর্চার প্রসারকে বাড়ানোর জন্য বাংলাদেশের কয়জন বুদ্ধিবৃত্তিক সমাজ সচেতনভাবে আন্দোলন করেছেন বা বলেছেন আমি জানি না। তো সেই অর্থে দায়িত্বটা সবার, রাজনীতিরও দায়িত্ব, তাই না? আপনি শুধু বাংলায় বক্তৃতা দিলেই আপনি যে বাংলা ভাষার খুব প্রেম, জাতিসংঘে এসে বাংলায় বক্তৃতা দিলেন, এটার অর্থই না যে আপনি খুব বাংলা ভাষাকে উঠায় দিচ্ছেন। এখানে এটা একটা পলিটিক্যাল গেম, আপনি আপনার বাবা, কিন্তু আপনার ভেতরে যদি আপনার প্রতিদিনের জীবন যাপনে এবং কৃষ্টিতে যদি বাংলার অগ্রাধিকার না হয়, বাংলা যদি বাঁচতে না পারে সেখানে, বাংলা যদি বাংলাই না বাঁচে, সেই বাংলা প্রবাসে কতদিন বাঁচবে? ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। শেষ করব আজকের হক কথার এই বিশেষ আয়োজনে আপনাকে পেয়ে আমরা আনন্দিত, এবং বিশেষ করে আপনার নতুন বই নিয়ে কথা শুনলাম, আমাদের দর্শক কথা শুনলো, আপনার লেখালেখি নিয়ে জানলো, এবং এর মধ্য দিয়ে আমরা অনেক কিছু জানতে পারলাম, এবং ভাষা শহীদদের প্রতি আবারও গভীর শ্রদ্ধা জানাতে চাই। সেই সাথে আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং আপনার বইয়ের সকল বইয়ের আরো পাঠক পেতে পারুক সেই প্রত্যাশাই করছি। ধন্যবাদ সালাউদ্দিন আপনাকে। দর্শক, আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করব। তার আগে আবারও ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শেষ করতে চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আপনার কি ইউটিউব চ্যানেল আছে যেখানে আপনার সুন্দর সুন্দর ভিডিওগুলো আপলোড করছেন? আপনার ইউটিউব চ্যানেলে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার পাশাপাশি সেখান থেকে ডলারও আয় করুন আর হয়ে যান একজন সফল ইউটিউবার। আমরা দিচ্ছি ইউটিউব মনিটাইজেশন সেবা। আমাদের সেবাসমূহ সাবস্ক্রাইবার্স, ওয়াচ টাইম, চ্যানেল মনিটাইজেশন। আমরা আপনার ইউটিউব চ্যানেলের জন্য সাবস্ক্রাইবার্স ও ওয়াচ টাইম দিয়ে করে দিব মনিটাইজেশন, যাতে করে আপনিও করতে পারবেন আয়। ইউটিউব মনিটাইজেশন করতে মেসেজ করুন মেসেঞ্জারে, আমাদের সেবা গ্রহণ করুন আর হয়ে যান একজন সফল ইউটিউবার। আপনার ডিজিটাল সেবায় 01 বিজনেস ডেভেলপমেন্ট ইনকর্পোরেশন, নিউ ইয়র্ক।